নমস্কার, আমার গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনার ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আমার গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মুক্তি। এটি একটি করুণ কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। মুক্তি। ওর ভালো নাম বোধহয় নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণপাড়ার মধ্যে ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনামও ছিল বটে হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তর মাঠে একটা কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মনোহারী জিনিসের ব্যবসা করত। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দিতেও নেই, উর্দুতেও নেই। অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলেই আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক, সে হরিযুগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা তার বাড়ি। অনেক পুষ্যি। বাড়িতে দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2 ছোট ভাই, 1 বিধবার ভাগ্নে ও তার 2 ছেলে মেয়ে। সংসার তাদের ভালোই চলে। মোটা চালের ভাত, কলাইয়ের ডাল, ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনোদিন হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণপাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসতো। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝিদের কথা উঠলেই সকলেই বলতো হরিযুগীর বউয়ের মতন প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ স্নান করে যখন ভিজে কাপড়ে ঘোড়া কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উত্তম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের আবার মুন্ডু ঘুরিয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় তুঁতে বটের ছায়ার প্রস্ফুট তুঁত ফুলের মাদকতাময় সুবাসের মধ্যে সেই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুলের সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয় কে নয় করবার এমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসাবেও নিষ্কলঙ্ক ছিল, এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত, এমন মনে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন তার হঠাৎ উদ্ধারের কোনো উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটির সন্ধান করবার জন্য লোকও লাগালো। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগাবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল তাদের কলাবাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরেই তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে গেল। আর একজন লোক কিন্তু কিঞ্চিৎ সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া, গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার প্রাককালে শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের বাড়ির বউ ভরাসুদ্ধ পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে রতিকান্ত কলকাতায় থাকতো। দেশের ঝি বউদের সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতার বধূর অঙ্গ স্পর্শ করল না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে আর উঠতে পারছে না। বোধহয় হাঁটুটি মচকে গেছে।
নির্জন বনপাত, কেউ কোনো দিকে নেই, তাই একটু বিব্রত বোধ করল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতি অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার ওপর ভর দিয়ে, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা তো করো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যুগিপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস এবং অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, আর তেমনি সাহসিকতাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে সে কিন্তু আর কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তাহার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে স্বামীকে দিয়ে একছড়া সুপক্ষ চাপা কলা ও তার নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুরগি পাঠিয়ে দিল গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসোগে। নিস্তারিণী সেই থেকে একদিনের দেখা সুদর্শন যুবকটিকে যে কত কিছু উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে কিন্তু আর কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগি বাড়িতে কোনো প্রয়োজন পড়েনি তার। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণী 2-3 দিন ধরে চোখের জল তার থামেনি। এই সংবাদ যেন সে প্রথম শুনল। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীর বাড়ির পশ্চিম উঠোনে ছোট একটি ধানের গোলা ছিল। কোনো কিছু অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ায় অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পেছনে আমতলার ওল তুলছে। এমন সময় বারুজ্য বাড়ির মেয়ে খান্তমণি এসে বলে, ও যোগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইল। বারুজ্য বাড়ির মেয়েরা কি কখন তার বাড়ির ধারে দাঁড়িয়ে কথা বলে না? সে বলল, কি দিদিমণি, একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আজ আমাদের ঘরে একটুও চাল নেই, বাদলায় শুকোচ্ছে না। কাল ধান ভেজে 2টো চিড়ে হয়েছিল। তোমার ঘরে চাল আছে? এই কাটাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলো তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললো, দাঁড়াও দিদিমণি, দেবনি, ঘরে চাল আছে। শাশুড়িকে লুকায় দিতে হবে। দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুকে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বারুজ্য বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নামডাকালা খান্ডারের বউ। শাশুড়ির সঙ্গে প্রায় ঝগড়া বাঁধত। কেরোসিনের টিমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বারুজ্য বাড়ির বেড়ার ধারে বড় সেগুন গাছ তলায় ছায়ায় 9 ঠাকুরের চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছে। গিয়ে বললে, 9 ঠাকুরন, আসুন আমাদের বাড়ি, দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? 9 ঠাকুরন সুচিবে মানুষ। তাছাড়া বারুজ্য বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ি আশ্রয় নিলে আর মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও, আমার কপালেই এখন চিরদিনের। তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ সেদিন চাটক তলায় চিতে শোবে। সেদিন ছাড়া আমার শাস্তি হবে না মা। ওই কালনাগিনী যেদিন না থেকে আমার নগের ঘাড়ে চেপেছে। নিশ্চয়নি ভয় ভয় বললে, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলে আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার ইচ্ছে থাকলেও বুঝলে বড় ঘরের গিন্নি 9 ঠাকুরন এ বাড়িতে হয়তো কিছু খাবে না। খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করে আসেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল,
তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে একছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কি দিতে পারি বলো। তার স্বামীর সেবায় রামসাগরের চলকের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্যে কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো, ওসব না, একরকম আলতা উঠেছে আজ মজুমদার বাড়িতে, দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে, ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, বড় মজা করে কাঠির আগায় তুলে দেওয়া, তাতে মাখাতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। হ্যাঁ গো, কত দাম? 10 পয়সা। হ্যাঁ গো, আনবে 1 শিশিনি আমার জন্য? আচ্ছা, দেখবো এখন। গোটা 5 টাকা যদি খেয়ে দে মুনাফা রাখতে পারি, তবে 1 শিশিনি ওই যে কি বললি আলতা, তোর জন্য ঠিক এনে দেবো। এইভাবে গ্রামের ব্রাহ্মণপাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই তরল আলতা পায়ে দেয়। শূদ্রপাড়ার মধ্যেও ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময় যে দেখতো সেই অবাক হয়ে থাকতো। হাজরি বুড়ি মাছ বেচতে এসে একদিন সে অবাক হয়ে বলল, হ্যাঁ রে বড় বউ, ও শিশিরিতে কি মাখছিস পায়? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানা ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বললে, এ আলতা দিদিমা, একে বলে তরল আলতা। ও মা, আলতাই তো দেখে এসেছি চিরকাল। শিশিরিতে আলতা থাকে তা তো কখনো শুনিনি। কালে কালে কত কিছুই দেখলাম, কিন্তু চমৎকার মানিয়েছে বউ তোমার পায়ে। যেমন টুকটুকে রং, ঠিক যেন জগদ্ধাত্রী পিতিমের মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে, ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসার সাবেক অবস্থা আর নেই। হরিযোগী বহুদিন আগে মারা গেছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ করে মারা গেছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে তার এক বিধবা যার একমাত্র মেয়ে ও ছেলে। 35 বছর আগের সেই উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্যবধূটিকে আজ এক রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন মশনা পৌরার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সেই গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। 3-4 জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের ওপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ায় খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে তাও সারানো হয়। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারে কর্তা, যার আয় সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এই বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারে কর্ত্রী, এখন তাকে পরের হাততলা হয়ে খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারী দোকান আর কলা বাগান কোনো মতে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানের কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমা নাতিকে খুঁজতে বের হচ্ছে। এমন সময় বেলডাঙ্গার 2জন মুসলমান প্রতীক এসে খবর দিল, সাধন মুখ গুজরে কলা বাগানের ধারের পথে কাদার উপর পড়ে আছে। দেখে বোধ হয় প্রাণ নেই। সকলে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলো সাধন সত্যি উপুর হয়ে কাদার উপরে পড়ে আছে, সর্বাঙ্গ কাদামাখা। তার উপর এক পশলা বৃষ্টিও হয়ে পড়েছে। যেখানে শুয়ে আছে সেখানে রক্ত পড়ে অনেকখানি জায়গায় রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গেছে। রক্তটা পড়ছে সাধনের মুখ থেকে।
গরিবের ঘরের ব্যাপারটা দুদিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ক্রমে ক্রমে বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি খেয়ে পেল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত হয়েছে। দাদার মৃত্যুর পরের বছরই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকতো সে নেই। এখন তার নাম শুধু সাধনের মা। কেউ বলে পিন্টুর ঠাম্মা। পিন্টু সাধনের শিশুপুত্র। এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবেমাত্র 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু। পিন্টু পিন্টু উঠোনের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাম্মা, তোর মাকে একবার ডেকে দে তো। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আজ আমি 2 ভাত খাবো, বল তোর ঠাকুমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললেই অমনি ভাত খাবা কোত্থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুমাকে। তবে একগাল খই কি চিড়ে ভাজা যা হয় দে না, খিদে মরু। হ্যাঁ, আমি তোমার জন্যই বামুনপাড়া বেরোলেই লোকে দৌড় দেয়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওরকমই। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কত তফাৎ, তাই সে ভাবে এক সময় তারও একদিন 17 বছর বয়স ছিল। শাশুড়ির একটা কথা অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি দূরে দাঁড়িয়ে বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর হয়েছে 24 প্রহরের জন্যে, ভাত খেলেই হলো অমনি? বলি, স্বামী খেয়েছো, পুত্তুর খেয়েছো, দেওর খেয়েছো, এখন খাবার স্বাদ মেটেনি বুঝি তোমার? নিস্তারিণী বড়ই দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পুত্তর তো তুমিও খেয়েছিলে, তবুও তো 3 পাথর করে ভাত মারো 3 বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ির এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ড বাঁধালে। সাধনের বউকে ডেকে বললে, ওকে কিছু খেতে দিবি নে আজ। এ সংসারে যে খাটবে সেই খাবে। আমরা সবাই মিলে মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলি এ সংসারে চলবে না। তার উপর যে এই রোগ সহজ নয়, একে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো বেশ করব। আমার খোকা কলা বাগান সামনে রাখতো, তারই আয় বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদ্বির করতে গিয়েই তো আমার বাছা আমায় রেখে চলে গেল। তোমরা ওদের বাপ ছেলে রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা ঘোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আখার ছাই খেতে দেবো। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি ছিল না? গোলা ভরা ধান ছিল, হাঁড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল, কি ছিল না? উভয় পক্ষ চেঁচামেচি শুনে যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এখন এই সংসারে একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স 19 বছর। বলাইয়ের বাঁশ কিনে গাড়ি বোঝাই করে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতা পাঠায়। গত বছর এ ব্যবসা করে সে 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতে এনে দিয়েছে সেই টাকা। নির্মলা আবার সেই টাকা থেকে 20 টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়িকে সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণপাড়ায় জোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও এখন দুপুর পড়া সারা পাড়া সারা গ্রাম ঘুরে ঘুরে দূর দূরান্ত চাষ গায়ের হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণপাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে না, 3 গাঙ্গুলি বাড়ির ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। শুধু
সুতরাং এ সংসারে নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুমা দুধের যোগান কিছু আয় করে। নিস্তারিণীর শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তি রহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগের দৃষ্টক্ষুধার অবোধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে তার অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ আর তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে আর এ সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, মুখ চোখ ভালোই, মাথায় এখনো একঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যুগী মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। আজ নির্মলার মেয়েও বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামে তারও বিয়ে হয়েছে। নির্মলা এসে বলল, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছ কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বলল, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা বলে রাক্ষসী ডাইনি, আমি নাকি ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি? আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন দাঁতে কাটেনি বুঝি? নির্মলা বলে, সেতে তুমি ওনাকে বলেছো, যাক এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমাকে দুটো ভাত। না আজ না, আজ তোমার গা ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলো আজ? তা হোক, তোর একটু পায়ে পড়ি। আচ্ছা এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো এখন। নিস্তারিণী হাত পা মুখ ফুলেছে, খাতা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার, ওদিকে আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে। যত্ন করবার কেউ না থাকাতে আরো দিন দিন ধরে ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছা করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাতই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টায় আন্দাজ করে নাতিকে সে ডেকে চুপি চুপি বলল, পিন্টু, দুখানা পেয়ারা এনে দিবি? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি নি বুড়ির বাড়ি, ও পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার আমার নাতিকে খাওয়ার জোগাড় করছে, ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি তো। বেলা দুপুরের পরে সে ভীষণ দুর্বল, বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করছে কিছুই বুঝতে পারছে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ রাঙা হয়ে উঠোনে আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গেছে। মুখের কাঁথাটা খুলে চিঁচি করে ডাকলো প্রথমে, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বলল, কি ঠাম্মা, আমার জন্য পেয়ারা আনলি? না ঠাম্মা, আনিসনি, ছেলে মানুষ ভুলে গিয়েছিস, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলো, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ বাড়িতে কেউ থাকে না। আরও দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হলো। তার বেশি চেঁচামেচি করবার তার আর ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বলল, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলে? নিস্তারিণী চিঁচি করতে করতে বলল, কাঁদতে কাঁদতে মরে গেলাম, তা যদি তোমাদের একজনকে উত্তর দেবে। একজন তো এমন রোগী বাড়িতে এসেছে, বসো এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গরনের সুন্দরী বালিকা, নতুন কোণে, বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি, নবীন যুগীর ছেলে অভিলাষ আজ তার স্বামী। এইমাত্র শ্বশুরবাড়ি থেকে এসেছে, আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুরগি মেখেছে, বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামে নিয়ে আয়, মুরগি খেতে দেবো। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্য সে এখানে আসে। সুতরাং সে বিব্রত মুখে বলে, ও জ্যাঠাইমা, আমি আর এখন বসতে পারবো না, তোমার জামাই মুরগি মেখেছে, নিয়ে বেলডাঙা ফেরি করতে হবে, বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গেছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গেছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে।
একটুখানি ডেকে দে দেখি মা। পরেই সুর নিচু করে বললে, মা দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার যেন নাম করিস না। তারা বললে, আমি পারবো না, অসুজ্ঞায় মুরগি খাবে কি? তারপরে শেষকালে ঠাকুমা টের পেলে আমাকে ভূত ছাড়বে। চললাম আমি। ও বৌদিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে উঠোনে দাঁড়িয়ে বলি, ডাকের ওপর ডাক কেন অত? আমার কি সংসারে কাজকর্ম নেই? তোমার মতন বসে থাকলে চলবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, আর রাগ করিস না বৌমা, আমায় দুটো ভাত দে না রে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, ভাত না খেলে কি আর চলে? তবে আমি কি খাবো? খিদে পায় না আমার? আমি জানি নে, আদিক্ষেতার কথা শোনো। খিদে পায় তো আমি কি করব? ঠাকুমা এলে বলো, ঠাকুমা যদি বলে তবে ভাত বেড়ে দেবো। পিন্টু কোথায়? আমাকে একটু ডেকে দে না, আমার কাছে বড্ড ইচ্ছা করছে তাকে দেখতে। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে ওঠে, অত সোহাগে কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটি বাকি। নিশ্চয়ই মিনতির সুরে বললে, অমন করে বলতি নেই বৌমা, ডেকে দে না, কিছু হবে না, দে না একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বলে, না না, হবে না, তোমার পাণ্ডু রোগ ধরেছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি আমার ছেলেকে পাঠাতে পারবো না তোমার কাছে। গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণী দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেল চিটে বালিশটা ভিজিয়ে দিল। এমন কথা লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটা, ওই অবধ শিশু। মা সাত ভয় কালী আর মঙ্গল করুন, সে না তার ঠাকুরমা? বৌমা বলে কিনা সে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুনবাড়ি কাজকর্ম সেরে ফিরে এলো। বড়জার কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি? দেখি গা। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে বলল, কে ছোট বউ? তুই আবার আমার ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমার বৌমা বলেছে। হ্যাঁ রে ছোট বউ, সাধনের ছেলে কি আমার কেউ নয়? বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বলল, চুপ করো দিদি, সবই তোমার কপাল। পৃথিবীর মতন বউ ছিলে, সবই তো দেখেছি। স্বভাব চরিত্র সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারিনি কোনোদিন। কেন দেওরদের কোলে পিঠে করে তুমি মানুষ করোনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে। আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আজ আমি নাকি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা সব জানি, এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বলল, দুটো ভাত দে মা। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি খেয়ে এসেছি। শোন ছোট বউ, অভিলাষ আজ গরম মুরগি মেখেছে, তারা বলে গেল। না সেসব হবে না, গুড়ের মুরগি খেলে জ্বর হবে। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিকে যাই, 1 ঘটি জল খেয়ে আজ রাত্রির মতো শুয়ে পড়ো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবা পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতন গরিবের কি না খেয়ে মরণ? নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতা তরুণ এই বহুবিধ অবধি বৈষয়িক ব্যাপারে নিস্পৃহ, তবু 1.5 টাকা 1 পালি চাল শুনে অত জোরের ঘোরেও চমকে উঠল। সেকালে যে তার গোলায় ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশওয়ালা কি চামরমণি ধানের বোন। মনে আছে একবার তার পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। মাসিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে কত ধান সে বিলিয়েছে। একবার গায়ে আকার হয়েছিল টাকায় 3 টাকা সের হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজেগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বলে, বউ তোমায় একখানে কথা বলি, খাওয়ার অভাবে বড্ড কষ্ট হচ্ছে, 2 মণ চাল আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছায় তোমার তো কোনো অভাব নেই, গোলা আরো উঠলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে।
শাশুড়ির চিরকালের খান্ডার কাউকে কোনো জিনিস দেওয়া পছন্দ করতো না কখনো, কিন্তু তখনকার সংসারে আর এই সংসারের প্রতি প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবারও কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা এক বাটি দুধ নিয়ে এসে বলল, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। নিশ্চয়ই বলল, আমার কাছে এখানে এসে বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই। এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাতে উঠে 4 কাটা ধানের চিড়ে কুটতে হবে বারুজ্যেদের। আবার সেই একা একা সারা দিন রাত আজ একটি মাস ধরে একা শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে বিছনার মধ্যে ঘরের মধ্যে শুয়ে দিল। একদিন দুদিন করে কতদিন যে কাটলো নিশ্চয়ই কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছা করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পায় না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবলই সবাই বকে। একদিন শুয়ে শুয়ে লক্ষ্য করলো আর আকাশের বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশঝাড়ে আম গাছের মাথায় তেলাকুচোর লতে সাদা সাদা ফুল ধরেছে বলাইয়ের হাতে। পোতা উঠোনের রাঙা ডাটা শাক ক্রমশ ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করলো, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে কি তোমার দরকার? বলো না বৌমা। শেষা ভাদর। তোমার কি হুঁশ পড়ে নাছে? সেদিন চাপটা ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে তা যদি একটাও কথা বললে। বিকেলে ওপাড়ার বুদক গোয়ালার মা দেখা করতে এসে বলে, এ মা কি চেহারা হয়েছে! আহা, কতদিন হয়েছে আসেনি। বলি, শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদরি হয়েছে বুঝি, পেট ফুলে রয়েছে। সোনার প্রীতিমার মতন চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নেই। যখন হরি প্রথমে বিয়ে করে এলো, ওই আমতলার দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একবারে ঝলকা দিয়ে গেল যেন। সে চেহারা নিস্তারিণীর আর নেই। এমন লক্ষ্মী বউ, আহা, এত কষ্টেও তার অদ্দেষ্ট ছিল। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্পৃহ উদাসী হয়ে পড়ে আছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয় কে কথা বলছে? সেকালে সে বড় বউ কোন কালে মরে হেজে গেছে। সে রূপসী লক্ষ্মীর মতন সংসর্জরা বড় বউ কোথায় আজ? কেবলই খেতে ইচ্ছা করে। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না কেউ। সন্ধ্যার পর নির্মলা এসে কাছে একটু বসে বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি? চুপ করো, 2টো তালের বড়া গিন্নি ভাজছে, আমাকে খেতে দিলে। কতকাল খাইনি, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির সাহায্যে বিনা সম্পূর্ণ হয় না। রান্নাঘর যেতে সাধনের বউ বললে, কাকিমা, বুড়ির কাছে রোজ যেন বসা চাই। অমন ফুলে ঢোল হয়ে গেছে পাপের দেহ, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন করে বলিস না বউ, তোর মুখে পোকা পড়বে। সতীনক্ষী মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ও কথা মুখ থেকে বের করিস কি করে? আজ না হয় অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল সব আমি দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরকালটাও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে খাওয়া দাওয়া, ও না থাকলে সংসারই টিকতো না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বলে, হোক গে বাপু, নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার একটুও ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে, যাবার অদৃষ্টে চলে যায়। কার দোষ, কাকে দোষ দেবো? তাহলে তোকেও তো বলতে পারি, তুইও তো তোর স্বামী খেয়েছিস। এ কথার উত্তরে খুশাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে যায়। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজোয় প্রায়
এসে গেছে। নিস্তারিণী একবার উত্থান ও শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে। কেবল সে এদিক ওদিক নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে দুর্গন্ধ বলে আজকাল কেউ আর কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনো রকমের সাধনের বউ দুটো ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বলল, ভাতগুলো খাওনি যে, খাইয়ে দেবো? নিস্তারিণী অবাক হয়ে বলল, অশোকের ঘরের মধ্যে বললে, তাই দে বৌমা। সাধনের বউ দুটি খাইয়ে এঁটে থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণী জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতন আবদারের সুরে বললে, দুটি পান্তা ভাত ইলিশ মাছ ভাজা খাবো রে। নির্মলা 2-3 দিন চেষ্টা করে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে আর খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমশই খারাপের দিকে ঝুঁকল। পরদিন দুপুর থেকে সে অশোকের ঘরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার সেই চিরযৌবনের দেশে। বাড়ুজ্যেদের নগিন্নি যেন এসে এসে বললেন, আমায় আজ 2 কাটা চাল ধার দিবি বড় বউ? বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? সেসব লোক কতকাল আগে চলে গিয়েছে। তারা যেন দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ভিড় করেছে। বহুদিন পূর্বে শরৎ অপরাহ্নর মতন হাট থেকে ফিরে এসে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রাখো। আর এই ইলিশ মাছটা আজ ভারী সস্তা হাটে। ও সেই সব দুঃখ, সব অপমান অনাদর দিনের হঠাৎ এমন এক অপ্রত্যাশিতভাবে অবসান হলো কি করে? নিস্তারিণী অবাক হয়ে বুঝতে পারে না এটা কোন স্বপ্ন না সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বলে, সতীনক্ষী সজ্ঞে গেল বৌমা পায়ের ধুলো নেই। তারপরে সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় বউর জায়ের পায়ে হাত দিয়ে নমস্কার। আশা করি ভালোই লাগলো আপনাদের। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব।